নমস্কার, আমি শাশ্বত মিত্র। শরীরটা সামান্য খারাপ আছে, ফলে গলাটা হয়তো একটু অসুবিধা হতে পারে আপনাদের, তার জন্য প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি। এই কদিন মার্কেটে খুব একটা প্রথম দুটো দিন অনেক দিন পর শরীর খারাপের জন্য মার্কেটে থাকতে পারলাম না। জ্বর সাধারণত হয় না, 8-10 বছর পরে হলো হয়তো, কিন্তু দুটো দিন একদম এত মাথা যন্ত্রণা উঠতেই পারিনি আর কি। যাই হোক, যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি প্রথম যখনই ভিডিও করব তার নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে। এবং যারা এখনও দেখেন অথচ আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হননি, তারা নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এবং যারা আমাকে দেখেন, আমার ভিডিও ভালোবাসেন, তারা একটু লাইক এবং শেয়ার করে দেবেন। যাই হোক, মার্কেট আপনারা দেখলেন প্রথম সপ্তাহের প্রথম দিন 400 পয়েন্ট পড়ার পর কালকে 200 পয়েন্ট উঠে আজকে আবার 200 পয়েন্ট পড়ে শেষ বেলায় একদম লাস্ট 20-25 মিনিটে রিকভার করলো মার্কেট। ব্যাঙ্ক নিফটি প্রায় পুরোটাই 500 পয়েন্ট 550 পয়েন্ট রিকভার করে গেল এবং নিফটিও রিকভার করলো অনেকটাই। এখন আমার যেটা মনে হচ্ছে যে মার্কেটের যে একটা ধারণা ছিল যে এই জানুয়ারি মাসেরটা একটু এদিক ওদিক হয়, জানুয়ারি মাসে ইনকাম করাটা বেশ কঠিন থাকে সাধারণত মার্কেটে। যত সোজাভাবে আপনারা এপ্রিল থেকে ইনকাম করেছেন, বা আমরা যেরকম বলেছি টানা 9 মাস শেয়ার ধরলেই আপনি পয়সা পেয়েছেন, শেয়ার রাখলে পেয়েছেন, এই সময়টা একটু আপনাকে একটু আলাদাভাবে ভাবতে হবে আর কি। মানে যখন আপনার খুব ভয় লাগবে যে সব বেচে দেবো মনে হবে, সেটা হচ্ছে নেওয়ার টাইম। আর যখন আপনার মনে হবে না মার্কেট ঠিক হয়ে যাচ্ছে, এখান থেকে এই তো আমি আরও গ্রিড ফিল করবেন যে আরও পয়সা পেতে পারি, সেটাই বেচবার টাইম হবে। কারণ বারবার মার্কেট সেরকমই দেখাচ্ছে, মার্কেট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থেকে ঘুরছে এবং প্রথম যে রেজিস্ট্যান্স সেখানে গিয়ে ওখান থেকে আবার ব্যাক করছে। আপাতত মার্কেট এরকমই আছে। আজকেও দেখুন দুদিনই আপনাদের বারবার বলেছিলাম যে 21,375 ভেঙে গেলে 21,150 এগুলো ভালো লেভেল। তা যদি আপনি আগের দিন দেখেন ওই 21,150 লেভেল থেকেই মার্কেট ঘুরেছে। তো মেন যে দুটো লেভেল আপনাদের বলেছি 20,400 আর 21,300, মানে 20,400তে যেদিনকে 5টা রাজ্যের ফল বেরিয়েছিল সেখান থেকে মার্কেট জাম্প করে 20,800, ওই একটা গ্যাপ রয়ে গেছে। আর একটা গ্যাপ ছিল 20,850 থেকে 21,100-200, এই গ্যাপটা কিছুটা ভরাবার চেষ্টা হয়েছে। তা এই দুটো গ্যাপ হয়তো কোনো টাইমে কোনোভাবে হয়তো ভরবে, সেটা এখন বাজেট দিয়ে ভরবে না তার আগে কিছু হবে না। এফপিআই আপনারা শুনেছেন হয়তো যে একটা রেগুলেশন সেবি চেঞ্জ করতে পারে বলে মার্কেটে একটা আন্ডার কারেন্ট চলছে, যে কিছু এফআইআরের যে জিনিসপত্র শেয়ার যে কিনে রাখে তার যে কিছু সেই নর্মস চেঞ্জ হতে পারে, যে কারণে এফআইআইদের প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ কোটি টাকার বিক্রি হতে পারে অমুক তমুক, এইসব মার্কেটে চলছে একটা খবর। সে খবর যদি চলেও থাকে, তাহলে যদি আপনি লাস্ট 7 দিন 8 দিন যদি লক্ষ্য করে থাকেন ভালোভাবে, তাহলে দেখবেন প্রায় 60,000 কোটি টাকা মাল বিক্রি হয়ে গেছে এফআইআইদের তরফ থেকে। 60,000 crore, নট এ ম্যাটার অফ জোক। আপনি যদি 1,50,000 কোটি টাকা ভেবেও থাকেন, তাহলে 60,000 কোটি টাকা মাল বিক্রি হওয়ার পরও 35,000 কোটি টাকা আগের সপ্তাহে করেছিল, এই সপ্তাহে সব মিলিয়ে আর কি যদি আপনি ধরেন। মানে আমি পুরোটা ধরছি, খালি আমি বেচার ইয়েগুলো ধরছি, আমি নতুন মানে যেটা ফিউচার স্টক ফিউচার্স বেচেছে এবং ক্যাশ বেচেছে সব মিলিয়ে আমি আপনাদের বলতে চাইছি প্রায় 60,000 কোটি টাকা বেচেছে। তা 60,000 কোটি টাকা এত বড় একটা অ্যামাউন্ট। আপনাদের বারবার একটা কথা মনে করি যে 2008-এ 52,000 কোটি টাকা বিক্রির জন্য আমাদের মার্কেট 6,357 থেকে 2,000-এ চলে এসেছিল। পরপর দুদিন 20% মেরেছিল এবং তারপরে একটু রিকভার হয়েছিল এবং বেশিরভাগ শেয়ার তার ভ্যালুর 80% হারিয়েছিল।
আর এবার যদি সত্যি করে এই 60,000 কোটি টাকা বিক্রি হয়ে যাওয়ার পর আপনার নিফটি কতটা পড়েছে হাই থেকে, 22,200 থেকে যদি পড়েও থাকে 21,200, 4%, 4.5%। কিন্তু শেয়ার, কটা শেয়ার আপনার অনেক পড়ে গেছে, 15%, 10% বেশি পড়েছে কি? ম্যাক্সিমাম হয়তো 5 থেকে 10% হয়তো কিছু শেয়ারের কারেক্টিভ হয়েছে, এবং সেটা আবার খুব তাড়াতাড়ি একদিন কালকে বাড়াতেই দেখবেন বহু শেয়ার রিকভার করে গেছে। সুতরাং মার্কেটের যে আমাদের যে নেবার ক্ষমতা আগে যেটা ছিল, যে একটা এফআইআই সেলিং এসে গেলেই মার্কেট নেওয়ার ক্ষমতা ছিল না, সেটা এখন ডিআইয়ের ক্ষমতা অনেক বেড়ে গেছে। তার কারণ আপনারাই বারবার এই কথাটা বলি, 17,000 কোটি টাকার যে এসআইপি আপনারা করেন, সেই টাকাটা মার্কেটকে অনেকটা জোর দিয়েছে। তো যাই হোক, মার্কেট আমার যেটা মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসটাও প্রথম দিকটাও একইভাবে এরম থাকবে, যে এক্ষুনি যে মার্কেট ঠিক হয়ে যাবে এটা মনে হচ্ছে না। মানে এই জায়গাটার মধ্যে দেখেছেন যে ভোলাটিলিটিটা আছে, একদিন 200 পয়েন্ট, একদিন 200+ পয়েন্ট, এই ভোলাটিলিটিটা হচ্ছে যে কোনো একদিকে যাওয়ার আগের ভোলাটিলিটি, এবং কোন দিকে যাবে সেটা স্থির করবে হয়তো বাজেট কীরম হয়। সাধারণত ভোট অন অ্যাকাউন্ট, VOA যাকে বলে, ভোট অন অ্যাকাউন্ট বাজেট খুব একটা ভালো কিছু হয় না, কারণ একটা কম্পালশন থাকে সরকারের যে আপনাকে কিছু বলতে হবে, যাতে যারা ভোট দিচ্ছে তারা কি পাবে। সাধারণ যারা চাকরি করেন তাদের জন্য কিছু ট্যাক্সের কম হতে হয়, অনেক সময় কিছু নতুন স্কিম ঘোষণা হয় যেগুলো আমাদের ফিসকালের ওপর একটা প্রেশার তৈরি করে। তো আমরা শেয়ার মার্কেট সবসময় জানবেন চাই যে ফিসকালের ওপর যাতে কোনো প্রেশার না তৈরি হোক। সেই জন্যে ট্যাক্সের যদি সুন্দর বন্টন হয়, মানে বেশি বাড়ালে, মানে যদি না কর্পোরেট ট্যাক্স বাড়ে তাহলে মার্কেট ভালো হয়ে যায়। কিন্তু যদি আপনি সাধারণ মানুষের থেকে ট্যাক্স না তুলতে পারেন, সরকারের তো একটা খরচা আছে, তখন সরকারকে অনেক সময় কর্পোরেট ট্যাক্সে এদিক ওদিক করতে হয়। তা কর্পোরেট ট্যাক্স যদি কোনো কারণে বাড়ে, সেটা মনে হয় মার্কেটের পক্ষে ভালো হবে না। তবে আমার মনে হয় না যে এবারে কর্পোরেট ট্যাক্সে সরকার কিছু হাত দেবে বলে। হয়তো ছোটোখাটো ট্যাক্সের কোনো এদিক ওদিক করেই ব্যাপারটা যাবে। হয়তো কিছু ঘোষণা আসতে পারে সাধারণ মানুষের জন্য, তাদের সুবিধার জন্য, সেইগুলোতে হয়তো সরকারের কিছু টাকা বাড়তি যেতে পারে, যেখানে ফিসকালের ওপর হয়তো ফিসকাল ডেফিসিট সামান্য বাড়ার জায়গা হয়তো তৈরি হতে পারে। তবে একটা ভালো জিনিস কি, এই লাস্ট কমাস আপনারা দেখেছেন যে জিএসটি যেরমভাবে বেশি কালেকশান আসছে, তাতে ফিসকাল ডেফিসিট যদি সামান্য বাড়েও, সেটা জিএসটি বাড়লে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তো অতটা টেনশানের ব্যাপার নেই। ব্যাঙ্ক নিফটি সবাই দেখছেন, নিফটি ভালো আছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি প্রায় হাই থেকে প্রায় 8 থেকে 10%, 8%ই ধরুন, 47,000 থেকে 44,000, 3,000 পয়েন্ট, প্রায় 7% ধরুন, এখন তো 47,000 হিসেব, তো 6-7% পড়ে গেছে। আমার যা মনে হয় 44,000 থেকে 44,500 এই বড় জায়গাটা যদি না ভাঙে, এখান থেকেই হয়তো ব্যাঙ্ক নিফটি ঠিক হয়ে যাওয়া উচিত। কারণ ইন্ডিভিজুয়াল স্টকের দাম যেরমভাবে এসছে, HDFC 1420, 970 টাকা অবধি ICICI ব্যাঙ্ক মেরে গেছে, অ্যাক্সিস ব্যাঙ্ক 1000 টাকা, আপনার কোটাক 1780 1760 মনে হয় মেরে গেছে। আমি গত দুদিনে খুব একটা লক্ষ্য রাখতে পারিনি। তো আমার মনে হচ্ছে যে দামগুলো মোটামুটিভাবে হয়ে যাওয়ার কথা, মানে বেশ ভালো দামগুলো এসে গেছে। এখন সত্যি করে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ভালো দামগুলো হয়ে গেছে। কিন্তু আপনি একইভাবে যদি PSU ব্যাংকের দিকে তাকান, তাহলে দেখবেন PSU ব্যাংক সেরমভাবে পড়েনি। PNB আজকে দেখবেন রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট, NPA গ্রস এবং নেট দুটো NPA কমেছে। তো রেজাল্টগুলো এই PSU ব্যাংকের খুব একটা খারাপ আসছে না। তো সব দিক দিয়ে দেখে যা মনে হচ্ছে, এখান থেকে PSU ব্যাংক ট্যাঙ্কগুলো ঘুরে যাওয়া উচিত। কিন্তু এইখানে কাজ করতে গেলে আপনাকে দুটো মনে রাখতে হবে, যেহেতু এত ভোলাটিলিটিটা এত বেশি, তাই আপনার সংখ্যা, মানে যত সংখ্যা নিয়ে আপনারা ট্রেড করেন বা সুইং ট্রেড করেন, যা করেন সেটাকে কমিয়ে দিন। কারণ এই সংখ্যাটা নিয়ে সুইং ট্রেড করা বেশি সংখ্যায় সুইং ট্রেডিংয়ে আপনি টেনশানে পড়ে যাবেন। যেরকম দেখুন, আজ যদি রেলটেলের দিকে তাকাতেন, তাহলে মজার দেখবেন, একবার 440 গেছে, ওখান থেকে পড়ে 417, সেখান থেকে আবার 425, আবার 420, আবার 440, আবার 430। তাই এই যে ভোলাটিলিটি, প্রায় 5 থেকে 7%, 400 টাকা শেয়ারে 20-25 টাকার ভোলাটিলিটি, এইটাকে মেকআপ করা খুব কঠিন। মানে আপনার মেন্টালি
আপনি বসে থাকলে না আমি ঠিক আছে 420-তে নিয়েছি, আমার টাকা আছে 440 হলে বেচবো, দ্যাটস ওকে। কিন্তু যারা ট্রেড করে সুইং ট্রেডে একটা স্টপ লস রাখে, তাদের পক্ষে এই এত বড় 20-25 টাকার ইন্ট্রাডে ভোলাটিলিটিটা একটু মুশকিল হয়। যাই হোক, একটু দেখে ট্রেড করুন। যতক্ষণ না এখন বড় সাপোর্ট, আপনি একটা মনে রাখবেন, যদি কেউ এখনও কিছু ক্যাশ থেকে থাকে তো 50% দেবেন ওই 20,850-21,000 এলে, আর 50% দেবেন 20,300-400 এলে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এত ভাববেন না। এই দুটো জায়গা, ওই দুটো গ্যাপ আছে, গ্যাপ পূরণ করতে এলে ওখানে টাকাটা দিয়ে দেবেন। যাই হোক, লং উইকেন্ড আছে, আপনারা সবাই ভালো থাকুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।